আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। অনলাইন ক্লাসে আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দ নিয়ে আলোচনা করব। দেখো, এই অধ্যায়ে গত ক্লাসে আমি তোমাদের তরঙ্গ অংশটা নিয়ে আলোচনা করেছিলাম। আজ এই অধ্যায়েরই বাকি অংশ শব্দ নিয়ে আমি আলোচনা করব। দেখে এই আলোচনার ভিতরে আজকে আমাদের কি কি আছে: শব্দ তরঙ্গ ও বেগ, শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য, প্রতিধ্বনি, সুযুক্ত শব্দ এবং শব্দের দূষণ। তাহলে শব্দটা কি আসলে আমরা একটু তা জানি। শব্দটা দেখো, তো তরঙ্গ শব্দ হচ্ছে কি এক প্রকার শক্তি, এটা আমরা জানি, এবং যা আমাদের কানে শ্রবণ অনুভূতি সৃষ্টি করে সেটাই হচ্ছে কি শব্দ। শব্দ সঞ্চালনের জন্য কোনো একটা মাধ্যম লাগে। যেমন দেখো, আমরা যখন এই মাধ্যমের ঘনত্বের উপরে শব্দ অনেকটাই নির্ভর করে। এখন দেখো, আমরা যখন কথা বলি, তোমরা লক্ষ্য করবা যে আমাদের কণ্ঠে যদি আমরা হাত রাখি তখন আমাদের কণ্ঠে এক ধরনের কম্পন সৃষ্টি হয়। এরই ফলে আমরা কোনো শব্দ সৃষ্টি হয়, অর্থাৎ এখানে কম্পনটা এটা একটা মাধ্যমের কারণেই আমরা সেই শব্দটা শুনতে পাই। এই যন্ত্রটাকে আমাদের কণ্ঠে যে একটা যন্ত্র এখানে থাকে সেটাকে বলা হয় কি ভোকাল কর্ড। এটা পুরুষদের থাকে একরকম এবং নারীদের থাকে অন্যরকম। এজন্য পুরুষ এবং নারীর কণ্ঠের শব্দেরও ভিন্নতা আছে। এখন দেখো, শব্দের বেগটা কি? শব্দের বেগটা হচ্ছে শব্দের বেগ শব্দ প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে শব্দের বেগ বলে। এখানে দেখো, শব্দের বেগকে যদি আমরা শব্দের বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি সাধারণত বেগকে ভি দ্বারাই প্রকাশ করা হয়। তাহলে শব্দের বেগ ভি হলে আমরা কি ভি সমান কি লিখতে পারি? সঙ্গ অনুসারে যে প্রতি সেকেন্ডে যে দূরত্বকে সাধারণত কি দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা। তাহলে ডি/টি, অর্থাৎ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে কি শব্দের বেগ। এখন দেখো, এটা হচ্ছে যে কোনো একটা স্বাভাবিক পরিবেশ বা মাধ্যমে এটা শব্দের বেগ। যদি আমরা এই বেগটা যদি আমরা কোনো একটা কুয়া চিন্তা করি, তাহলে কুয়ার ক্ষেত্রে কিন্তু সেই বেগটা হবে কি, তোমরা ডির জায়গায় দূরত্বটাকে এইচ দ্বারা প্রকাশ করবে। অর্থাৎ এটা হচ্ছে কি কুয়ার ক্ষেত্রে দূরত্বটাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। এটাকে তোমরা এইচ দ্বারা প্রকাশ করবা। এটা হচ্ছে শব্দের বেগ। এখন দেখো, শব্দ তরঙ্গের কিছু বৈশিষ্ট্য আছে। শব্দ তরঙ্গের বৈশিষ্ট্যগুলো কি? শব্দ এক ধরনের যান্ত্রিক শক্তি। কারণ কি? কারণ শব্দ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন হয়। এছাড়া দেখো, শব্দ কিন্তু এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ। কারণ কি? শব্দ সঞ্চালনের, এটা তোমরা সহজেই বুঝতে পারো। অনুদৈর্ঘ্য তরঙ্গকে আমরা পড়েছি গত ক্লাসে। অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে কি, তরঙ্গ প্রবাহের দিক এবং তরঙ্গর কম্পনের দিক কি থাকে? কম্পন যেদিকে হয় এবং তরঙ্গ প্রবাহ সমান্তরালে থাকে। ঠিক এই শব্দের বেগটাও অনুদৈর্ঘ্য তরঙ্গ, কারণ এটা কম্পনের দিক এবং প্রবাহের দিক একই হয়। এরপরে দেখো, শব্দ তরঙ্গের মতো এটার প্রতিসরণ এবং উপরিপতন সবই ঘটে থাকে। ঠিক আছে। এখন দেখো, শব্দের প্রতিধ্বনি জানার আগে তোমাদের অবশ্যই শব্দের প্রতিফলক বিষয়টা একটু জানতে হবে। শব্দের প্রতিফলন কি? দেখো, ধরো এটা যদি একটা প্রতিফলক পৃষ্ঠ আমি চিন্তা করি, এটা মনে করলাম একটা প্রতিফলক পৃষ্ঠ। এখান থেকে যদি একটা শব্দ ধরো আমি প্রেরণ করলাম, তাহলে এখান থেকে এখানে আসলো এবং এখান থেকে সে এই প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে এখানে আবার ফিরে আসলো। এটা কিন্তু শব্দের প্রতিধ্বনি না, এটা হচ্ছে কি শব্দের প্রতিফলন। এখন দেখো, তাহলে শব্দের প্রতিফলন, এটা হচ্ছে শব্দের প্রতিফলন। হ্যাঁ, তাহলে প্রতিধ্বনিটা কি? শব্দের প্রতিধ্বনি হচ্ছে
এই যে প্রতিফলনের কারণে শব্দের আমরা লিখে দেই শব্দের প্রতিফলনের কারণে আমরা একই শব্দের যে পুনরাবৃত্তি শুনতে পাই তাকে প্রতিধ্বনি বলে। তাকে কি বলা হয়? প্রতিধ্বনি। এখন দেখো প্রতিধ্বনি বিষয়টা আরও একটু ভালোভাবে বুঝাই তোমাদের। দেখো এখান থেকে এখানের দূরত্ব যদি আমরা ডি ধরি, প্রতিধ্বনির ক্ষেত্রে কিন্তু এই দূরত্ব হবে কি ডি প্লাস ডি, কারণ এটা প্রতিফলক পৃষ্ঠে একবার যাবে এবং সেখান থেকে প্রতিধ্বনি হতে হলে সেখান থেকে ঠিক আবার সেই উৎসে ফিরে আসতে হবে। এজন্য এটা হবে কি দূরত্ব হবে দ্বিগুণ। তাহলে প্রতিধ্বনির ক্ষেত্রে বেগ আমরা কি পাবো? প্রতিধ্বনির ক্ষেত্রে বেগ দেখো, বেগ বি সমান ডি প্লাস ডি বাই টি, বা ভি সমান 2d বাই টি। দেখো এটা একটা স্বাভাবিক মাধ্যমেই আমরা এই বেগ পাই। যেটা যদি কোনো কুয়ার গভীরতা নির্ণয়ের ক্ষেত্রে যদি বেগ বের করতে হয়, সেক্ষেত্রে তোমরা কী লিখবা? বি সমান 2s বাই টি। এখন দেখো প্রতিফলনের কারণে আমরা এই শব্দগুলোই পুনরাবৃত্তি মূলত শুনতে পাই। প্রতিফলনটা হচ্ছে কারণ প্রতিধ্বনির, ঠিক আছে? এখন দেখো আমরা এই যে প্রতিধ্বনি শুনতে পাবো, এটার একটা স্থায়িত্ব কাল আছে। অর্থাৎ স্থায়িত্ব কাল কি শব্দের, এটা বিষয়টা স্থায়িত্ব কালটা কি দেখো, শব্দ অনুভূতির স্থায়িত্ব কাল হচ্ছে 0.1 সেকেন্ড। অর্থাৎ কোনো শব্দের প্রতিধ্বনি শুনতে হলে উৎস প্রতিফলকের মধ্যে বাধা পেয়ে ফিরে আসতে সময় লাগবে কত? 0.1 সেকেন্ড। এখন দেখো এই আমরা আগেই বলেছি শব্দ বায়ুর তাপমাত্রা আর্দ্রতার উপরে নির্ভর করে। এটা কিন্তু শব্দের একটা বৈশিষ্ট্য। তাহলে তাপমাত্রার উপর যেহেতু নির্ভর করে, আমরা জানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ কত? 332 মিটার পার সেকেন্ড। এবং আরও একটা আমাদের মান জানা আছে, সেটা কি 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ 350 মিটার পার সেকেন্ড। এখন দেখো এই যে 0 থেকে 30 ডিগ্রিতে আসতে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগের পরিবর্তন কতটুকু? 18 মিটার পার সেকেন্ড। এখন দেখো এটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাহলে কীরকম পরিবর্তন হবে? তোমরা যখন এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো করবা, তখন কিন্তু বিভিন্ন তাপমাত্রা দিয়ে তোমাদের গাণিতিক সমস্যাগুলো থাকে। সেই ক্ষেত্রে তোমরা এই মানটা ব্যবহার করবা। দেখো কি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হিসাব করে যে কোনো তাপমাত্রার মানই তোমরা বের করতে পারবা। তাহলে 1 ডিগ্রি তাপমাত্রায় শব্দের বেগের পরিবর্তন কীরকম হবে? 18/30 মিটার পার সেকেন্ড। এটাকে আমরা যদি ভাগ করি, আমাদের মান আসে 0.6 মিটার পার সেকেন্ড। এখন দেখো এই যে এটা হলো কি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ। এখন তোমরা দেখো শব্দের বেগ বের করার আরও একটি সূত্র আছে, সেটা কি? শব্দের বেগ বের করার সূত্রটা কি? ভি থিটা সমান বি নট প্লাস থিটা ইন্টু 0.6, যেটাই যে আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেগ বের করেছি।
এখন দেখো এখানে বি থিটাটা কি, বি থিটাটা হচ্ছে যেই বেগটা সব মাধ্যমে তুমি শব্দের বেগ, যেই তাপমাত্রায় শব্দের বেগ তুমি বের করতে চাচ্ছ সেই বেগটা। আর ভি নটটা হচ্ছে কি, ভি নটটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি এটা হচ্ছে যেই তাপমাত্রা তুমি, যে তাপমাত্রায় তুমি শব্দের বেগ বের করতে চাচ্ছ, অর্থাৎ এটা আমি বাংলা যদি তোমাদের ব্যাখ্যা করে ভেঙে লিখে দেয়, দেখুন এখানে কি ভিতে, তোমরা মনে রাখার জন্য আমি আরেকবার বাংলায় লিখে দিই। যেমন যে তাপমাত্রায় তুমি শব্দের বেগটা চাচ্ছ, যে তাপমাত্রায় শব্দের বেগ মানে বের করবা, সেটা হচ্ছে বি থিটা। আর বি জিরো কি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আমি আবারও লিখে দিই, এটা হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ। আর এই থিটাটা হবে কি, ধরো তোমাদের একটা তাপমাত্রা কিন্তু গাণিতিক অঙ্কের ভিতরে দেওয়া থাকবে। যেমন ধরো আজকের যেই পরিবেশের শব্দ উৎপন্ন হয়েছে সেই পরিবেশটার আজকের দিনের তাপমাত্রা ছিল আমাদের, ধরো মনে করলাম আমরা 42 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে সেই তাপমাত্রাটা হবে, অর্থাৎ পরিবেশে যেই তোমাদের গাণিতিক সমস্যার মধ্যে বলে যেই পরিবেশে, মানে যেই পরিবেশে তাপমাত্রাটা কত ছিল, 42 ডিগ্রি বা 30 ডিগ্রি, 32 ডিগ্রি যাই দেওয়া থাকুক, সেটা হবে কি এখানে। এবং এটা তো আমরা জানি যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ। এভাবে তোমরা বের করবা। আমি একটা দেখো এখানে আমি একটা যদি মান বের করি, সেটা তোমরা একটু লক্ষ্য করো। যেমন ধরো তোমাদের একটা কোনো সমস্যা, গাণিতিক সমস্যায় মান দেওয়া আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে, জানি শব্দের বেগ কত, 332 মিটার পার সেকেন্ড, প্লাস ধরো ওই অঙ্কের পরিবেশ, মানে যেই পরিবেশের কথা বলা হলো, যে আজকের দিনের তাপমাত্রা ছিল 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এটা হলো যে কোনো পরিবেশের শব্দের বেগ বের করার সূত্র। এখন দেখো 332 প্লাস, এটা যদি আমরা একটু ক্যালকুলেটর করে নেই, দেখো ক্যালকুলেটর করলে কত আসে, 332 গুণ 42 গুণ 0.6 যোগ 332, 357 টোটালি আসে 357.2। আর এখানে আমাদের কত ছিল, 42 গুণ 0.6 25.2। এটা হলো। তাহলে এভাবে তোমরা যে কোনো পরিবেশে শব্দের বেগ বের করার এই সূত্রটা তোমরা অবশ্যই মনে রাখবা। এখন দেখো এই আমরা জানি যে মাধ্যমের এই যে শব্দের প্রতিধ্বনি শুনবা, তোমরা শোনার জন্য অবশ্যই একটা উৎস এবং প্রতিফলকের মধ্যে নিম্নতম একটা দূরত্ব থাকতে হবে। তো যে কোনো পরিবেশে চাইলেই কিন্তু আমরা প্রতিধ্বনি শুনতে পাবো না। তাহলে এই উৎস এবং প্রতিফলকের মধ্যে কি পরিমাণ দূরত্ব থাকলে, অর্থাৎ এখান থেকে এখানে উৎস এবং প্রতিফলকের মধ্যে কি পরিমাণ দূরত্ব থাকলেই আমরা সেই শব্দটা প্রতিধ্বনি শুনতে পাবো, সেটা একটু দেখি। দেখো যেমন ধরো এটা আমরা লিখি উৎস এবং প্রতিফলকের মধ্যে দূরত্ব, কি লিখব, উৎস ও প্রতিফলক মধ্যে দূরত্ব। আমরা উৎস প্রতিফলক, আমরা প্রতিধ্বনির ক্ষেত্রে সূত্রটা কি শিখেছি, বি সমান 2d/t। যদি আমরা কনভার্ট করি, দেখো বিটি সমান 2d, বা ডিটাকে যদি এদিকে নিয়ে আসি আমরা, ডি সমান vt/2। এখন দেখো বি কি, বি জানি আমি শব্দের বেগ, শব্দের মাধ্যমে শব্দের বেগ হচ্ছে 332 ইন্টু টি, সময় আমরা তো জানি সময় প্রতিধ্বনি শোনার জন্য আমাদের সময়ের প্রয়োজন কত, 0.1 সেকেন্ড। 0.1 বসালাম টির মান, এবং নিচে আছে 2। এটাকে ক্যালকুলেশন করলে দূরত্ব, অর্থাৎ এটা কি দূরত্ব, উৎস এবং প্রতিফলকের মধ্যে কতটুকু দূরত্ব লাগবে, 332 গুণ 0.1 ভাগ 2
16.6 কত আসে 16.6 মিটার। অর্থাৎ উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব যদি 16.6 মিটার হয় তাহলেই আমরা সেই শব্দের প্রতিধ্বনি আমরা এই যে যেখান থেকে কথা বলতেছি এখান থেকে এখান থেকে যে কোনো প্রতিফলক পৃষ্ঠে যখন বাধা পাবে সেই প্রতিফলক পৃষ্ঠটা আমার থেকে সেই প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব হবে কত 16.6 মিটার। এখন দেখো এটা তো আমরা বের করলাম কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দূরত্ব। এখন এটা যদি 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কত আসে আমরা দেখো এরকম বিভিন্নভাবে বিভিন্ন তাপমাত্রায় কিন্তু এই দূরত্ব ভিন্ন হবে। দেখো 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেগটা কি হবে ডি সমান আমরা এটা ভি টি একসাথে এটা লিখে দিই। দেখো ভি তো জানি আমরা 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে কত 350 মিটার পার সেকেন্ড। টি হচ্ছে 1, আমরা জানি সময় লাগে কত প্রতিধ্বনি শোনার 0.1 সেকেন্ড। নিচে 2, এটাকে আমরা ক্যালকুলেশন করলে কত পাই দেখো 350 গুণ 0.1 ভাগ 2 17.5 কত আসে আমাদের 17.5 মিটার। অর্থাৎ তাপমাত্রার উপরে কিন্তু শব্দের বেগ নির্ভর করে। এখন আমরা আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে কি দেখো শ্রাব্যতার সীমা কি শ্রাব্যতার সীমাটা কি হচ্ছে 20 হার্টজ। শব্দের মাধ্যম যদি 20 হার্টজ থেকে 20,000 এত হার্টসের মধ্যে উৎপন্ন হয় তাহলে আমরা কোনো মাধ্যমে যদি শব্দ এত হার্টস থেকে এত হার্টসের মধ্যে মানে সেই শব্দে আমরা কিন্তু শুনতে পাবো। এর বেশি বা কম হলে সেই শব্দ আমরা সাধারণত শুনতে পাই না। এখন দেখো তাহলে 20 হার্টসের নিচেও কিন্তু শব্দ উৎপন্ন হয়, সেই শব্দগুলোকে কি বলা হয় সেই শব্দগুলোকে এবং 20 হার্টসের থেকে বেশি হার্টসের শব্দ আছে। হার্টস কি সেটাও তোমরা জানো। হার্টস কিন্তু আমি কত কি বুঝাইছি কম্পনের এককে কি বলা হয় হার্টস বলা হয়। এটা এদিকের 20 হার্টসের নিচের শব্দগুলোকে বলা হয় কি অবশ্রুতি শব্দ অথবা শ্রুতিপূর্ব শব্দ, এবং এটাকে শব্দোত্তরও বলা হয়। শব্দও বলা হয়। এই 20 হার্টসের নিচের শব্দগুলোকে অবশ্রুতি, শ্রুতিপর্ব বা শব্দোত্তর শব্দ বলা হয়। কিন্তু 20 হার্টসের যদি বেশি শব্দ উৎপন্ন হয় কোনো মাধ্যমে সেই শব্দগুলোকে কি বলা হয় শব্দোত্তর, শ্রুতিউত্তর শব্দ বা শ্রবণ উত্তর শব্দ বলা হয়। শ্রবণোত্তর শব্দ বলা হয়। এখন দেখো তাহলে আমরা কিন্তু স্বাভাবিক মানুষরা এই হার্টসের মধ্যে শব্দ উৎপন্ন হলে আমরা শুনতে পাই। এর চেয়ে বেশি শব্দ উৎপন্ন করে কিন্তু বাদুর শোনে। 20,000 হার্টসের বেশি শব্দ উৎপন্ন করে বাদুর। এ কারণে বাদুর রাত্রে এই শব্দের প্রতিধ্বনির কারণে চলাফেরা করতে পারে, কারণ এখানে প্রচুর। তাহলে 20,000-এর উপরে হার্টস কম্পন সৃষ্টি করার কারণে তাদের প্রতিধ্বনিগুলো অনেক দূর পর্যন্ত থেকে ফেরত আসে এবং সেটা বাদুরের কানে পৌঁছায়। এই কারণে বাদুর রাতের অন্ধকারে কিন্তু চলাফেরা করতে পারে এই প্রতিধ্বনির সাহায্যে। এখন দেখো তোমাদের এই অধ্যায়ের আরেকটা বিষয় আছে যে শব্দ কিন্তু যেমন ধরো একটা কি প্রশ্নটা এরকম আসে, যেমন একটা লোহার যদি ধরো একটা লোহার পাইপের ভিতর দিয়ে এই প্রান্ত থেকে যদি আমি একটা হামার দিয়ে আঘাত করি, একটা হামার দিয়ে যদি এখানে আঘাত করি আর এখান থেকে যদি একজন ব্যক্তি থাকে এখানে,
এখানে একজন ধরো একটা ব্যক্তি আছে, উনি শব্দের প্রতিধ্বনি 2বার শুনতে পায়। এটার কারণটা কি? এই ধরো এই পাইপটার দৈর্ঘ্য যদি হয় 2 কিলোমিটার, এই ব্যক্তি উনি শব্দের প্রতিধ্বনি 2বার উৎপন্ন। এটার কারণ হচ্ছে কি, দেখো এই লোহার ভিতর দাও কিন্তু এক ধরনের কম্পন সৃষ্টি হয়, আর এই কম্পনটা হচ্ছে কত? লোহার কম্পন সম্ভবত 5310 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এখানে তার বেগ আছে, দূরত্ব আছে কত? এই পাইপটার দূরত্ব আছে 2 কিলোমিটার বা 2000 মিটার। যদি আমরা চিন্তা করি, কিন্তু 2000 মিটার পথ যেতে এখানে আছে যে লোহার ভিতর দিয়ে তার বেগ হচ্ছে প্রতি সেকেন্ডে 5310 মিটার। তাহলে 2000 কিলোমিটার যেতে তার 2000 মিটার যেতে তার বেশি সময় লাগবে না, কারণ এর চেয়ে তার লোহার ভিতরের প্রতিধ্বনি শব্দের বেগ অনেক বেশি। এই কারণে লোহার ভিতর দিয়েও প্রবাহিত শব্দের এর প্রতিধ্বনি এই ব্যক্তি শুনতে পাবে। এবং দেখো এখানে যে একটা যে পাইপের ফাঁপা অংশ আছে, এটা বায়ু মাধ্যম। এই বায়ু মাধ্যমে কিন্তু শব্দের একটা বেগ আছে, এই বেগটা কত? 332 মিটার পার সেকেন্ড। তাহলে এখানকার যে প্রতিধ্বনি সে বেশি শুনতে পাবে, এবং এই বায়ু মাধ্যমে সব প্রতিধ্বনি সেটা সে কম শুনতে পাবে। কিন্তু দুটা প্রতিধ্বনি এই দ্বারের যে ব্যক্তি থাকবে সেই ব্যক্তি শুনতে পাবে। এটা কারণ হচ্ছে একমাত্র এই মাধ্যমের ঘনত্বের কারণ, অর্থাৎ লোহার ঘনত্ব বেশি এবং এটার বেগও বেশি। বায়ু মাধ্যম শব্দের ঘনত্ব কম এবং এর বেগও কম থাকে। এই কারণে 2 ধরনের প্রতিধ্বনি আমরা শুনতে পাই। এখন দেখো আমাদের এই অধ্যায়ের আরেকটা বিষয় আলোচনা আছে, সেটা হচ্ছে কি তোমাদের সুরযুক্ত শব্দ। সুরযুক্ত শব্দ কি? সুরযুক্ত শব্দ, সুরযুক্ত শব্দ বলতে আমরা বুঝি যে যেখানে শব্দটা আসলে শুনতে একটু শ্রুতিমধুর, কারণ সুর আছে, অর্থাৎ শব্দের কোনো দূষণ যেখানে ঘটে না, সেই রকম একটা সুরকেই শব্দকে আমরা কি বলবো? সুরযুক্ত শব্দ। অর্থাৎ শব্দের উৎস, এভাবে আমরা লিখতে পারি, শব্দের উৎসের নিয়মিত, শব্দের উৎস থেকে, জাস্ট এভাবে লিখি, শব্দের উৎস থেকে নিয়মিতভাবে এবং পর্যাবৃত্ত কম্পনের মাধ্যমে যে শব্দ আমরা শুনতে পাই, সেটাকে বলা হয় কি? সুরযুক্ত শব্দ। সুরযুক্ত শব্দের আবার দেখো 3টা বৈশিষ্ট্য বা গুণ আছে। কি? একটা হচ্ছে শব্দ এটা প্রাবল্য বা তীক্ষ্ণতা, প্রাবল্য বা শব্দের তীব্রতা, আরটা হচ্ছে তীক্ষ্ণতা, আরটা হচ্ছে কি গুণ বা জাত। ঠিক আছে, এগুলো হচ্ছে কি সুরযুক্ত শব্দের কিছু বৈশিষ্ট্য। জাস্ট দেখো আমরা যখন হারমোনিয়ামের শব্দগুলো সাধারণত শুনতে পাই, সেই শব্দগুলা কিন্তু একটু শ্রুতিমধুর। এই ধরনের শব্দগুলো মূলত সুরযুক্ত শব্দ। এখন দেখো শব্দের দূষণটা কি? যেই শব্দগুলা শুনলে আমাদের কানে বিরক্তির সৃষ্টি করে, সেগুলোই কি শব্দের দূষণ। অর্থাৎ কোলাহলপূর্ণ যে কোনো পরিবেশেই শব্দ দূষণ ঘটে। যে অনেক, যেমন রাস্তাঘাট, বাজার, বিভিন্ন
মার্কেট প্লেসগুলোতে আমরা দেখতে পাই যে প্রচুর পরিমাণে শব্দ উৎপন্ন হয় এবং সেখানে আমাদের শব্দের একটা কী হয়, দূষণ ঘটে। এই শব্দ দূষণের কারণে কিন্তু আমাদের অনেক ধরনের ক্ষতি হয়। যেমন শব্দ দূষণের কারণে তোমার রাত্রে ঘুম আসে না, এবং কি দেখা যাচ্ছে শব্দ দূষণের কারণে আমাদের মানসিক অনেক চাপ সৃষ্টি হয়, এবং শব্দ দূষণের কারণে এই দেখা গেছে কি বিভিন্ন ধরনের রোগেরও সৃষ্টি হয়, কারণ নিয়মিত ঘুম না আসলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এজন্যে শব্দ দূষণ থেকে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। অপ্রয়োজনে রাস্তাঘাটে যেখানে আমাদের প্রয়োজন নেই সেখানে কিন্তু গাড়ির হর্ন অতিমাত্রায় বাজানো উচিত না। অর্থাৎ এতে কি হয়, শব্দের দূষণে অনেক অসুস্থ রোগী থাকতে পারে, তাদের কি হয়, এতে মারাত্মক ক্ষতি হয়। এজন্য শব্দ দূষণের বিষয়ে আমরা সবাই সচেতন থাকব, এবং শব্দ দূষণ যতটা সম্ভব আমরা পরিবেশে ঘরেও কি করব, অতিমাত্রায় সাউন্ড দিয়ে বা শব্দ করে কোনো টিভি বা অন্যান্য সঙ্গীত যন্ত্র আমরা চালাবো না। এতে আমরা নিজেরাও ভালো থাকবো এবং আশেপাশে কোনো ব্যক্তিও কি থাকবে, ভালো থাকবে। আমরা এই শব্দের বিষয়ে অবশ্যই তোমরা সবাই সচেতন হবা। তাহলে দেখো আজকের ক্লাসে আমি মোটামুটি তোমাদের শব্দ ও তরঙ্গ নিয়ে আলোচনা করেছি। তোমরা সবাই এ বিষয়ে বাসায় আরও ভালোভাবে দেখবে। এই অধ্যায়ের তরঙ্গ শব্দগুলোর বিষয়ে সম্পূর্ণ অধ্যায়টাই আশা করি তোমরা সবাই বাড়িতে বসে পড়াশোনা করবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।